Welcome back to my channel only sociology. যারা ফার্স্ট টাইম এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমরা এই ক্লাসের পিডিএফটা তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে অনলি সোশিওলজির অ্যাপটা ডাউনলোড করে নাও। সেখানে ফ্রি স্টাডি ম্যাট ভিডিও তোমরা পাবে এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। চলো আজকের আলোচনা পার্ট 2 নিয়ে। গত ক্লাসে আমরা পার্ট 1 আলোচনা করেছি ইম্পর্টেন্ট বুকস এন্ড কনসেপ্ট, বিশেষ করে গত ক্লাস ছিল ফাংশনালিস্টদের উপরে। ওকে, আজকে কারা আছে? আজকে মূলত আমাদের লিস্টে আছেন একজন আছে ইন্টারপ্রিটেটিভিস্ট এবং বাকি চারজন হচ্ছে কনফ্লিক্ট থিওরিস্ট। ওকে, আমরা কনফ্লিক্ট থিওরির মধ্যে এই চারজনকে পাবো। এই ক্লাসটি কাদের জন্য? দেখো, নেট সেট নিয়ে যারা ভাবছো তাদের জন্য, তারা এই থিঙ্কারের বইগুলো কনসেপ্টগুলো অবশ্যই তোমাদের খুব জানা প্রয়োজন তাদের জন্য। SLST নিয়ে যারা ভাবছো BA অনার্স এবং জেনারেল সোশিওলজির ছেলে মেয়েদের জন্য তোমরা কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। আর স্পেশালি ক্যালকাটা স্টেট এবং NSOU CU স্টেট ইউনিভার্সিটি এবং NSOU CC-3 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারদের জন্য স্পেশালি। ওকে, চল শুরু করছি। ইম্পর্টেন্ট বুকস এন্ড কনসেপ্ট পার্ট 2। দেখো, ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিতে ম্যাক্স ওয়েবারকে পড়তে হবে তোমাদের। তো ম্যাক্স ওয়েবারের ইন্টারপ্রিটেটিভ সোশিওলজিতে তোমাদের ম্যাক্স ওয়েবারের যে গুরুত্বপূর্ণ বইগুলো আমি লিস্ট করেছি, দেখো, দি প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড স্পিরিট অফ ক্যাপিটালিজম 1904 এ পাবলিশড হয়েছে। দি সিটি 1912 তে, এই গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ। দি সোশিওলজি অফ রিলিজিয়ন 1922 এ ভেরস্টেন কনসেপ্ট দিয়েছেন। ভেরস্টেন কনসেপ্টটা কি? ভেরস্টেন কনসেপ্ট বেসিক্যালি ম্যাক্স ওয়েবার যখন পড়বে, ম্যাক্স ওয়েবারের যে কনসেপ্ট, ম্যাক্স ওয়েবার সোশ্যাল অ্যাকশন টার্মটার অবতারণা করেছেন, সেটা ভেরস্টেন ওয়ার্ডটার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। দেখো, ভেরস্টেনের থেকে যদি তোমাদের MCQ আসে তাহলে ভেরস্টেন ওয়ার্ডটির মানে কি? এটা একটা জার্মান শব্দ যার মানে আমরা বলতে পারি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, so it is a subjective and interpretative assessment of society and individual to understand their point of view rather than opting for generalization of fact and perceives an objective reality of society. দেখো, বিশেষ করে ম্যাক্স ওয়েবারের যে মেথডটা ছিল সাবজেক্টিভ ওয়েতে দেখার চেষ্টা করেছেন, সাবজেক্টিভ এবং দেখো ইন্টারপ্রিটেটিভ অ্যাসেসমেন্ট। তো সেখানে পার্টিকুলারলি জেনারেলাইজেশনের জন্য অবজেক্টিভ রিয়ালিটি, সোসাইটির যে অবজেক্টিভ রিয়ালিটি সেটার উপর কিন্তু ইম্পর্টেন্স দেননি। সাবজেক্টিভ রিয়ালিটি বা সাবজেক্টিভ বিষয়ের উপর বা ইন্টারপ্রিটেটিভ অ্যান্ড অ্যাসেসমেন্টের, সোসাইটির ইন্টারপ্রিটেটিভ অ্যাসেসমেন্টের উপর বেশি জোর দিয়েছেন কিন্তু ম্যাক্স ওয়েবার। ওকে, তাহলে ম্যাক্স ওয়েবারের এখানে মনে রাখবে, আমরা ম্যাক্স ওয়েবারের সঙ্গে যে পার্টটা যাই, ম্যাক্স ওয়েবারের মেথডে আমরা সাবজেক্টিভিটি দেখি, আর যখন ইমাল ডুরখেম দেখেছিলাম সেখানে কিন্তু অবজেক্টিভ রিয়ালিটির কথা দেখেছি ইমাল ডুরখেমের আলোচনায়। ওকে, তাহলে এটা গেল ম্যাক্স ওয়েবারের 3টি বই এবং একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট ভেরস্টেন, যেটা দিয়ে মূলত তিনি সোশ্যাল অ্যাকশন বুঝিয়েছেন। এছাড়াও সোশ্যাল অ্যাকশন, এই পার্টটাও জেনে রাখবে যে সোশ্যাল অ্যাকশনটা কিন্তু ম্যাক্স ওয়েবারের আলোচনা আমরা দেখতে পেয়েছি। কনফ্লিক্ট থিওরিসে চলে আসি। কনফ্লিক্ট থিওরিসে প্রথম দ্বন্দ্বতত্ত্বের অবতারণা করেছেন কার্ল মার্কস। দ্বন্দ্বতত্ত্ব যখনই পড়বো তখনই কিন্তু কার্ল মার্কসের কথা আমাদের পড়তে হবে। কার্ল মার্কসের গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি? হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল এবং এলিয়েনেশনস, এই 3টি কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, 4টি গুরুত্বপূর্ণ গ্রন্থ আমি তুলে ধরেছি। দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাস ক্যাপিটাল, জার্মান আইডিওলজি এন্ড কন্ট্রিবিউশন টু ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, এই 4টি গ্রন্থ পড়ে রাখবে। 4টি গ্রন্থ কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু বুকস, যেগুলো কিন্তু আসার মতো কনফ্লিক্ট পার্সপেক্টিভে। আর কনফ্লিক্ট পার্সপেক্টিভ মানে শুরুটা কিন্তু কার্ল মার্কসকে দিয়ে হয়েছিল। কার্ল মার্কসের পরবর্তীতে আরো 2-3 জন তাত্ত্বিক এসেছেন। ড্যারেন্ডফের কথা আমরা বলি। ম্যাক্স ওয়েবারের আলোচনাও কিন্তু অ্যাকচুয়ালি দ্বন্দ্বতত্ত্বের মধ্যে আনা হয়, ম্যাক্স ওয়েবার, জিমেল, কিন্তু ম্যাক্স ওয়েবার তোমাদের সিলেবাসে নেই দ্বন্দ্বতত্ত্বের পার্সপেক্টিভে। সে কারণে ম্যাক্স ওয়েবারের ইন্টারপ্রিটেটিভ পার্সপেক্টিভে যে পার্টটা রয়েছে সেটাই কিন্তু আমি প্রথমে অ্যাড করলাম। ড্যারেন্ডফের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট তোমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনও দেখতে পারো। যারা CC-3 জন্য ভিডিওটা দেখছো অনার্সের, তারা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনে দেখবে ICA এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা বা স্টেটে দুটোতেই তোমরা দেখতে পাবে।
আইসিএ হচ্ছে কি ইম্পারেটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন। পার্টিকুলারলি আইসিএ বলতে কি বুঝিয়েছেন? Darendorf বলছেন ICA refer to a system of an organization in which individual or group link together through a network or rule। দেখো নেটওয়ার্ক এবং রুল দিয়ে যখন একটা অর্গানাইজেশনে কিছু ইন্ডিভিজুয়াল বা গ্রুপ একত্রিত হচ্ছে কিছু রেগুলেশনের উপর বেস করে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে, তখন সেটাকে আইসিএ বলা হচ্ছে যে সেটা একটা সিস্টেম, যেটা একটা সোশ্যাল অর্গানাইজেশন যেখানে কিছু মানুষ রয়েছে, সেই কিছু মানুষ একত্রিত হয়েছে কিছু রুলস রেগুলেশনস এবং হায়ারার্কিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে। অর্থাৎ কি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মানে এই যে উচ্চ নিচ্চ ভেদাভেদ থাকবে, উচ্চ নিচ্চ ক্রমোচ্চ বিন্যাস যেটা আমরা বলে থাকি, সেই ক্রমোচ্চ বিন্যাসটা থাকবে। তার ফলে কি ক্রমোচ্চ বিন্যাস মানেই কিন্তু দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করা। একটা শ্রেণীর মানুষ উপরে রয়েছে, তিনি যে সুবিধা ভোগ করছেন, নিচু শ্রেণীর মানুষরা সেই সুবিধা ভোগ করতে পারছে না। তার ফলে এই যে কাম্যবস্তুর অসাম্য বন্টন, এই কাম্যবস্তুর অসাম্য বন্টন কিন্তু স্বাভাবিকভাবেই দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করে। এখন ড্যারেন্ডর্ফ কি বলছেন দেখো, ড্যারেন্ডর্ফের দ্বন্দ্বতত্ত্বের ক্ষেত্রে আমরা এই দুটো পার্ট একটু দেখতে হবে। আমি জাস্ট খুব কনসেপচুয়ালি এটাকে তোমাদের বলে দিচ্ছি। দেখো যে এক্সপ্লেন কনফ্লিক্ট বিটুইন রুলার্স এন্ড রুলড, ঠিক আছে, শাসক এবং শাসিত, ঠিক আছে, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখানোর চেষ্টা করেছেন ড্যারেন্ডর্ফ। ড্যারেন্ডর্ফ কনফ্লিক্ট থিওরি সাজেস্ট দ্যাট আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যান্ড অথরিটি, এবং মনে রাখবে পাওয়ার এবং অথরিটির প্রসঙ্গ কিন্তু তিনি এখানে নিয়ে এসেছেন, যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, যে পাওয়ার, ক্ষমতা এবং কর্তৃত্বের অসাম্য যে বিতরণ, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কনফ্লিক্ট তৈরি করে। এই যে পাওয়ার অ্যান্ড অথরিটি, এই কনসেপ্টটা কিন্তু তিনি কোথা থেকে নিয়েছেন? এই কনসেপ্টটা কিন্তু অবভিয়াসলি ম্যাক্স ওয়েবার থেকে নিয়েছেন। ওকে, তো পাওয়ার কি? পাওয়ার আমরা বলেছিলাম এর আগেও আমরা পড়েছি ম্যাক্স ওয়েবারের আলোচনায়, পাওয়ার যখন লেজিটিমেট হবে, অর্থাৎ পাওয়ার যদি বৈধ হয়, তখন সেটা ক্ষমতা হয়। এই পাওয়ারের যখন ক্ষমতার যখন বৈধতা অর্জন করে ক্ষমতা, তখন সেটা অথরিটি হয়। সেই অথরিটি যদি আনইকুয়াল হয়, একটা শ্রেণীর মানুষ অথরিটি প্রদর্শন করছে, আরেকটা শ্রেণীর মানুষ দীর্ঘদিন ধরে সেই অথরিটি মেনে নিচ্ছে, এটা দীর্ঘদিন চলতে পারে না। সোসাইটি ক্রিয়েট এ সিস্টেম আনইকুয়াল রিলেশন দ্যাট লিড কনফ্লিক্ট বিটুইন রুলার অ্যান্ড রুল। তার ফলে কি তাদের মধ্যে আনইকুয়াল রিলেশনশিপ তৈরি হচ্ছে, অসাম্যত। শাসক শাসন করছে, তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, শাসিতরা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে না। আজকে আমাদের বর্তমান সময়ের সঙ্গে লিঙ্ক আপ করলে বুঝতে পারবে, শাসক এবং শাসিত। যারা শাসক তাদের অবস্থা কি, আর যারা শাসিত তাদের অবস্থা কি। তার ফলে এই শাসক আর শাসিতর যে অসাম্য সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু দ্বন্দ্ব নিয়ে আসে। Darendorf's conflict theory is based on idea that social conflict arise from unequal distribution of power and authority. Power এবং অথরিটি আমাদের সোসাইটিতে দেখো যত পাওয়ার এবং অথরিটির আনইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, সেই প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্বের উৎপত্তি হয়, এবং দ্বন্দ্বের উৎপত্তি হয় বলে অ্যাকচুয়ালি মনে করেন ড্যারেন্ডর্ফ। ক্লাস অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। ওকে, তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে গুরুত্বপূর্ণ গ্রন্থটার মধ্যে তার কনসেপ্টটা কিন্তু তিনি দেওয়ার চেষ্টা করেছেন। ওকে, দেখো, হি argues that social classes are defined by their relationship to power, that conflict between classes inevitable as compete power and resources। এবং তিনি সেখানে দেখেছেন সোশ্যাল ক্লাসকে ডিফাইন করছেন তাদের ক্ষমতার সম্পর্ক দিয়ে, এবং তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, পাওয়ারের রিসোর্সের মধ্যে যখন আমরা অসাম্য দেখছি, তখন কিন্তু দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ওকে, এরপর আছে জিমেল। জর্জ জিমেলে কি বলছে? ফর্মাল সোশিওলজি ধারণাটি অবতারণা করেন। এটা মূলত স্টেট ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদেরকে পড়তে হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে কিন্তু জিমেল নেই। ফর্মাল সোশিওলজি ইজ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু সোশিওলজি ডেভেলপড বাই জর্জ জিমেল অ্যান্ড লিওপোল্ড ভন ওয়াইস। দেখো, ফর্মাল সোশিওলজি হচ্ছে একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সোশিওলজির একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যেটাতে কি হচ্ছে, ইন স্টাডি জিমেল ওয়াজ ফোকাসড অন ফর্ম অফ সোশ্যাল ইন্টারাকশন। তিনি কিন্তু ফর্ম অফ সোশ্যাল ইন্টারাকশনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশনের ধরন, ফর্মস এর উপর, রাদার দ্যান কন্টেন্টের থেকে বেশি তিনি সামাজিক মিথস্ক্রিয়ার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। ক্লিয়ার? দি প্রবলেম অফ দি ফিলোসফি অফ হিস্ট্রি, গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। ফিলোসফি অফ মানি, এটা নেট সেটের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এবং যারা SLST এর জন্য দেখছো আর যারা স্টেট ইউনিভার্সিটির জন্য। ফিলোসফি অফ মানি খুব গুরুত্বপূর্ণ বই।
মেট্রোপলিস অ্যান্ড মেন্টাল লাইফ, এটা মূলত নেট সেটে আমরা আসতে দেখি। ফান্ডামেন্টাল কোশ্চেন অফ সোশিওলজি, এই 4টি বই তোমরা দেখবে। এরপর আসছি জিমেলের কিছু বেসিক পার্ট, যে তিনি দ্বন্দ্বটা কেমন ভাবে দেখেছেন, এবং এই প্রশ্নটা আসে। দেখো, প্রত্যক্ষ অভিজ্ঞতা, ওকে, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা, তিনি যে অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন নিজের চোখে, তার উপর ভিত্তি করে, এবং ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে, হিস্টোরিক্যাল ডেটা এবং তার রিয়েলিটি, এই দুটোর উপর বেস করে তার দ্বন্দ্ববাদ গড়ে উঠেছে। বোঝা গেল? অর্থাৎ তার এখানে কিন্তু এম্পেরিক্যাল পার্টের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। জিমেল আচ্ছা, আমরা এটাকে জিমেল বলি, কিন্তু আমরা বাংলা এটাকে সিমেলও বলে থাকি অনেক সময়, ঠিক আছে? জিমেল তীব্রতা ও হিংস্রতার ভিন্নতার ভিত্তিতে দ্বন্দ্বের পার্থক্য দেখান। দেখো, তীব্রতা এবং হিংস্রতা, এই দুটোর ভিন্নতার ভিত্তিতে দ্বন্দ্ব পার্থক্য দেখান। কেমন? মানে তীব্রতার হিংস্রতা সব জায়গায় সমান থাকে না দ্বন্দ্বের। কেমন? একটা উদাহরণ দিই, প্রতিযোগিতা। দেখো, প্রতিযোগিতা হলো সবচেয়ে মৃদু আর হিংস্রতা বর্জিত, যেখানে কি তীব্রতা আর হিংস্রতা দুটোই কিন্তু কম থাকে। প্রতিযোগিতা, কারণ প্রতিযোগিতা যখন তুমি করবে, তখন কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিযোগিতা করতে হবে, তার বাইরে গিয়ে তুমি প্রতিযোগিতা করতে পারবে না, তাহলে কি সেখানে হিংস্রতাটা থাকবে না, ঠিক আছে? হিংস্রতার তীব্রতাটা খুব কম, প্রতিযোগিতা হলো খুব মৃদু একটা দ্বন্দ্ব, কিন্তু দ্বন্দ্ব একটা থেকেই যায়। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন খেলাগুলোতে যখন দেখি, একটা নির্দিষ্ট নিয়মের বাইরে যখন যায়, তখন তাদেরকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়। এই যে লাস্ট আমরা গত 2 দিন আগে একটা ম্যাচ হয়েছে, যেটা আমরা দেখেছি, যে আইপিএল এর যে খেলার পরবর্তী সময়ে যে একটা কথা কাটাকাটি হয়, এবং সেটা তাদের যে নর্মস রেগুলেশনস রয়েছে সেটা ভায়োলেট করেছে বলে দুজন ক্রিকেটারকেই কিন্তু, বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর, দুজনকেই কিন্তু অ্যাকচুয়ালি ফাইন করা হয়েছে, তাদের যে ম্যাচ ফিস সেটা কেটে নেওয়া হয়েছে। তাহলে এই যে হিংস্রতা আসছিল, বা কোনো নর্মস যখন তারা ভায়োলেট করলো, তখনই কিন্তু তাদের জন্য পানিশমেন্ট হলো। তাহলে এই যে প্রতিযোগিতার ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্বটা খুব মৃদু হয়, হিংস্রতাটাও খুব কম হয়। ক্লিয়ার? কিন্তু সংগ্রাম যদি বলি, সংগ্রাম হলো তার সম্পূর্ণ বিপরীত। সংগ্রামে কিন্তু তীব্রতা এবং হিংস্রতা দুটোই কিন্তু বেশি থাকে। ক্লিয়ার? লাস্ট পার্ট হচ্ছে লুই কোজার। দেখো, লুই কোজারের আলোচনায় দেখি। দেখো, লুই কোজারের একটা আলোচনা আমরা এই গ্রন্থটার কথা পড়বো। দেখো, লুই কোজার মূলত ফাংশন অফ সোশ্যাল কনফ্লিক্টের কথা বলেছেন, এবং তার আলোচনার মধ্যে আমরা জিমেলের প্রভাব আমরা দেখতে পাই। ওকে, দেখি কি প্রভাব। দেখো, কোজার পার্সনসের ক্রিয়াবাদ ও মার্কসের ও ডারউইনের দ্বন্দ্ববাদের বিরোধিতা করে। দেখো, কাকে বিরোধিতা করেছে। আর এমনিতে তো আমরা জানি, দ্বন্দ্ববাদ তো ক্রিয়াবাদকে ক্রিটিসাইজ করেই। পার্সনসের ক্রিয়াবাদকে মেনে নেননি। মার্কস এবং ড্যারেন্ডফের দ্বন্দ্ববাদের বিরোধিতা করেছেন। ড্যারেন্ডফের বিরোধিতা করে তিনি বলেন, দ্বন্দ্বের পরিমাণ সমাজের পক্ষে কখনো কখনো মঙ্গলজনক ও কার্যকরী হতে পারে। ইনি আবার একটু অন্যরকম ভাবে দেখলেন, অর্থাৎ সামাজিক দ্বন্দ্বকে পজিটিভ দিক থেকে দেখেছেন, যে সামাজিক দ্বন্দ্ব আমাদের জন্য ভালো। সামাজিক দ্বন্দ্ব কিছু কিছু সময় ভালো। তার ফলে কি হচ্ছে, তিনি বলছেন যে সামাজিক দ্বন্দ্ব সবসময় যে সমাজের পক্ষে কখনো মানে সমাজের জন্য খারাপ তা নয়, কখনো কখনো মঙ্গলজনক বা কার্যকরী হয়। আর এই কারণে তার যে দ্বন্দ্ববাদকে আমরা ফাংশনাল কনফ্লিক্ট থিওরি বলি। এই প্রশ্নটা কিন্তু সিইউতে এসেছে, আমি এটা আজকে আবার আলোচনা করেও দিলাম, তোমাদের এবছরের জন্য কিন্তু আসতে পারে, যে আমরা কোজারকে কেন ফাংশনাল কনফ্লিক্ট থিওরিজ বলি। কারণ তিনি অ্যাকচুয়ালি আমাদের দ্বন্দ্বকে মঙ্গলজনক বা কার্যকরী দিক হিসেবে দেখেছেন, অর্থাৎ কনফ্লিক্টের যে পজিটিভ দিক বা কনফ্লিক্টের যে ফাংশনস আছে আমাদের সোসাইটির জন্য, সেটাও যে মঙ্গলজনক হতে পারে, তিনি সেটা তার তত্ত্বের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। তাহলে এই হলো আমাদের টোটাল আজকের দ্বন্দ্ব তত্ত্বের আলোচনা। আজকের টোটাল 5 জন যে থিঙ্কার বা 5 জন যে থিওরিস্ট, তাদের বই এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। এছাড়াও কিন্তু অনেক কনসেপ্ট তাদের রয়েছে, যেগুলো যারা নেটসেপ বা এসএলএসটির জন্য পড়ছো তারা আরেকটু ডিপলি পড়বে। এগুলো বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট পার্টগুলোই আমি এখানে হাইলাইট করেছি। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও শেষ করার আগে বলি, তোমরা যারা এখনো অনলি সোশিওলজি অ্যাপ ডাউনলোড করোনি, তারা প্লিজ অ্যাপটা ডাউনলোড করে নিও। ফ্রি
এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা সেখানে পেয়ে যাবে। এছাড়াও তোমরা পেইড কোর্স রয়েছে বিভিন্ন সেমিস্টারের, নেট সেটের জন্য যারা রয়েছে তাদের জন্য একটা কোর্স রয়েছে, নেতাজি ওপেনে যারা রয়েছে তাদের জন্য একটা কোর্স রয়েছে। ওকে, তো পার্টিকুলারলি তোমাদের প্রয়োজন মতো তোমরা কোর্স এখান থেকে বাই করতে পারো এবং ডিটেলস দেখার জন্য অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে একবার চেক করে নাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।